শেখ হাসিনার কপাল খুলে দিল সেনাপ্রধান। ডক্টর ইউনূসকে পদত্যাগের নোটিশ দিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন শেখ হাসিনা এবং এই কি পদক্ষেপ নিতে যাচ্ছে শেখ হাসিনা সমন্বয়কদের বিরুদ্ধে? 2025-এ মোহাম্মদ ইউনূসের সরকারের পতন সংকল্প ঘোষণা করলেন শেখ হাসিনা। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংস্কারের কথা বলছে, তখন সেনাপ্রধান কি বললেন? সংস্কার, নির্বাচন এবং সেনা শাসন নিয়ে কি বললেন? আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেরাই কি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে? তারা কি শিবিরের বি টিম হয়ে আছে, না শিবির তাদের বি টিম হয়ে আছে? জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ হলো না কেন? ছাত্র সমন্বয়কদের সফলতা এবং ব্যর্থতা। শেখ হাসিনা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসী। বর্তমান খুবই খারাপ অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন এবং দ্রব্যমূল্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দিল্লি ঢাকা সম্পর্ক এই ইস্যুতে আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার শেখ হাসিনার কপাল খুলে দিয়েছেন সেনাপ্রধান, আওয়ামী লীগের কপাল খুলে দিয়েছেন সেনাপ্রধান। সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ হাসিনা আবারও বাংলাদেশের পথে রওনা দিয়েছেন। শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে পৌঁছে যাবেন। এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুমকি দিয়েছেন সেনাপ্রধান। ডক্টর ইউনূস মহাবিপদে পড়েছে তার ক্ষমতা নিয়ে। ডক্টর ইউনূসের ক্ষমতা যে কোনো সময় চলে যেতে পারে। ডক্টর ইউনূসকে বারবার বার্তা দিচ্ছেন শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন কেন শেখ হাসিনার কপাল খুলে দিল সেনাপ্রধান আর ডক্টর ইউনূসের ক্ষমতা চলে যেতে পারে কেন। আজকের এই ভিডিওতে রহস্য রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। 2025-এ ইউনূসকে হটানোর সংকল্প হাসিনার। দেশবাসীর উদ্দেশ্যে আরো কি বললেন আওয়ামী লীগ নেত্রী? ওয়ালগুলো 2025-এ মোহাম্মদ ইউনূসের সরকারের পতন সংকল্প ঘোষণা করলেন শেখ হাসিনা। দেশবাসীকে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা খ্রিস্টীয় নতুন বছর 2025-এর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা থাকবে নতুন বছরের যাত্রার মধ্যে দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলার জনগণ সুখী, সমৃদ্ধি এবং শান্তিতে বসবাস করবে। কিন্তু এই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সম্ভাবনা যে ক্ষীণ, তা ক্ষীণতর হয়ে যাচ্ছে, তা আমাদের আশাহত করে। তার কথায় 2024-এর জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিকভাবে বৈধ সরকারকে হটানোর মধ্যে দিয়ে একটি অসাংবিধানিক, অবৈধ ও অগণতান্ত্রিক গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। তারা এই অবৈধভাবে ক্ষমতা দখলের পরপরই সমগ্র রাষ্ট্রযন্ত্রের খোল নলচে বদলে ফেলে। আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত সরকারের আমলে অর্থনৈতিক ও আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি বাংলাদেশ ছিল জগৎ সভায় প্রশংসিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্থিতিশীল, সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। অথচ আজকে এই অবৈধ দখলদার গোষ্ঠী বাংলাদেশের অগ্রযাত্রাকে বিনষ্ট করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে। খুন, ছিনতাই, রাহাজানি, ডাকাতি প্রভৃতি নিত্য নৈমিত্তিক ঘটনা। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি গভীর সংকটে। আওয়ামী লীগের হাজার হাজার কর্মী নেতাকে হত্যার পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতি গোষ্ঠীর মানুষের উপরে নির্বিচারে আক্রমণ চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়, যা গণহত্যার শামিল। আওয়ামী লীগ সভাপতি বলেন, স্বাভাবিক নিয়মেই সময়ে কাঁটা ঘুরে ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর এসে করা নাড়ে। সময়, সমাজ ও সভ্যতার সামনের দিকে এগিয়ে চলে। কিন্তু 2024 সালের জুলাই মাসের পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে দেওয়া হয়েছে। সময়ের পঞ্জিকার সামনের দিকে এগোলো বাংলাদেশের মানুষের ভাগ্যের চাপকে পেছন দিকে নিয়ে যাওয়া হয়েছে। আর্থিক, সামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়া হয়েছে। এই বিরূপ পরিস্থিতিতে শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের শুভ ও কল্যাণময় সময়ে প্রতিষ্ঠা করতে হবে। দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। এই অপশক্তিকে পরাজিত করার মধ্যে দিয়ে আগামী সময় আমাদের দেশের জনগণের। এই বর্ণিল ভবিষ্যতের প্রত্যাশায় সবাইকে জানাই শুভ নববর্ষ। শেখ হাসিনা যে সংকল্প নিয়েছেন 2025-এ তিনি দেশে ফিরবেন, সেই সংকল্পের আমার মনে হয় একেবারে দৃঢ়তার সঙ্গে তিনি ব্যক্ত করেছেন এবং এমন কিছু একটা নিশ্চয়ই তার কাছে ইঙ্গিত দিয়েছে, সেই ইঙ্গিত থেকে তিনি এত দৃঢ়তার সঙ্গে বলতে পারছেন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন শেখ হাসিনা এবং এই কি পদক্ষেপ নিতে যাচ্ছে শেখ হাসিনা সমন্বয়কদের বিরুদ্ধে? সেটি হচ্ছে সমন্বয়কদের বিরুদ্ধে আন্তর্জাতিক আপনার মামলা হতে যাচ্ছে। কার নামে? সমন্বয়ক সার্জিস, সমন্বয়ক হাসনাত এবং সমন্বয়ক হান্নান মাসুদ এবং উপদেষ্টা নাহিদ ইসলাম আর হচ্ছে আপনার আসিফ মাহমুদ, আর এটা হচ্ছে আপনার মাস্টার মাইন্ড। হ্যাঁ, আপনার সমন্বয়কদের ভিতরে মাস্টার মাইন্ড অন্যতম। কি তার নাম? মাহফুজ।
তার নামে কি মামলা হতে যাচ্ছে। আসুন সবার আগে আমাদের বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কল রেকর্ড শুনে আসি, তারপরে বাকি কথা বলতেছি। কয়েকদিন আগে সচিবালয়ে আগুন লাগলো। এই আগুন লাগার অর্থটা কি আপনারা কি জানেন? ওই যে তার এক সমন্বয়ক যারা উপদেষ্টা বানিয়েছে, আগে সে একটা মিটিং করে, আর তার সাথে তো দুই পক্ষের আছেই, ওই আসিফ নজরুল আর যে কি বলে হবে আছে লেফটেন্যান্ট জেনারেল যে জাহাঙ্গীর। আচ্ছা, এরা মিটিং করে তারা হাসান আরিফ সাহেব এলজিডির দায়িত্ব ছিল, তাকে বলে এই মন্ত্রণালয়টা ছেড়ে দিতে হবে, তাকে মন্ত্রণালয়টা তার হাত থেকে কেড়ে নেয় এবং এরা সেই মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়। আপনারা জানেন হাসান আরিফ সাহেব কিন্তু মারা গেছে গত কয়েকদিন আগে, এই অপমান বঙ্গদেশে বেঁচে থাকেনি, হার্টফেল করে মারা গেছে। কিন্তু এরা যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিল, আজকে আপনারা দেখেন সেই তাদের 3 জন যে মন্ত্রণালয়ের দায়িত্বে, সেখানে রাত্রবেলা আগুন লাগলো, রাত 1টা-1:30টার সময় সে চুলায় মারা গেছে। কোনোদিন এই ধরনের ঘটনা আগে ঘটেনি, এই আগুন কিভাবে লাগলো? আর আমার প্রশ্ন হচ্ছে, এই রাত্রে 1টা-1:30টার সময় এই তত্ত্বাবধায়ক উপদেষ্টারা ওখানে কি করছিল? তারা ওখানে কেন ছিল? আবার আরেক সমন্বয় উনি যে বলছেন যে মেট্রো রেলে আগুন না দিলে আর পুলিশ হত্যা না করলে তাদের বিপ্লব সফল হতো না, সে আবার ওখানে ভিডিও তুলছে, লাইভ ভিডিও আগুনের। তার মানে আগুন লাগায় নিজেরাই আগুন লাগালো আর নিজেরাই করলো। ঘটনা হচ্ছে তাদের তাকে রাজনীতি করবে, পার্টি করবে, তার জন্য ফান্ড কালেক্ট করতে হবে, সেই জন্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আমার মনে হয় চুরি চামারি যা করার করে তারপরে আগুন দিয়ে দিয়েছে। বিচার বিভাগে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। এখন আমরা দেখছি নদী যখন যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনা নেন। আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের উপরে পাঠিয়েছি, এই ফুলগাছিলা দেশে পুনর্বাসন হবে না। আচ্ছা শুনে না, শুনতে হবে না। এটা হচ্ছে আপনার গতকালকের একটা কল রেকর্ড। হ্যাঁ, তো এই কল রেকর্ড আসলে অনেক লং আপনার ম্যাক্সিমাম আপনার 1 ঘন্টার মতো। তো এটা আসলে পসিবল না 1 ঘন্টার মতো আপনাদের শোনানোর জন্য। সেখান থেকে আমি আপনাদের ছোট্ট একটা ক্লিপ আপনাদের জন্য আমি নিয়ে আসছি, যাতে আপনারা বুঝতে পারেন অন্তত দিনা শেখ হাসিনা কি আদেও ভাষণ দিছে গতকালকে। এখন আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে, সচিবালয়ে আগুন লাগিয়ে আমাদের আওয়ামী লীগ এবং আমার নাম দেয় এরা। সত্য কখনো কি লুকায় থাকে না। আপনাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কারণ আপনাদের জন্য বাঁশ কিংবা বাম্বু আসতেছে আমেরিকা থেকে অতি দ্রুত। আপনাদের জন্য একটা বাম্বু আসতেছে অতি দ্রুত, কারণ আপনারা শুরু থেকে এখন পর্যন্ত এবং এই পর্যন্ত এখনো চলমান আপনারা দেশটাকে তালেবান বানানোর চেষ্টা করতেছেন। আপনারা শুরু থেকেই আপনাদের যে মাস্টার মাইন্ড, যে প্ল্যান ছিল, টোটালি হচ্ছে দেশটাকে কিভাবে পুনরায় বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানানো যায়। আপনাদের মূল কারসাজি ছিল এটি। সত্য কখনো লুকায় থাকে না। এক্স্যাক্টলি সার্জিস, এটাই রাইট, যে সত্য কখনোই লুকায় থাকে না, একদিন না একদিন প্রকাশ্যে আসবেই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আজকে প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। সেখানে তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন, সংস্কার নিয়ে কথা বলেছেন এবং সেনাবাহিনী রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবে কি করবে না সেই ব্যাপারে কথা বলেছেন। নির্বাচন নিয়ে তিনি কথা বলে যে প্রসঙ্গে কথা বলেছেন, সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই, দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন। যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু সংস্কার কথা বলছে, এই সরকারও সংস্কারের কথা বলছে, তখন দ্রুত নির্বাচনের তাগিদ দিলেন সেনাপ্রধান। এবং যে প্রধান উপদেষ্টার ঘোষিত যে সময় 2025-এর শেষ অথবা 2026-এর শুরু, সেটাকে এই যৌক্তিক সময় হিসেবে তিনি আবারও উপস্থাপন করলেন। অনেকদিন আগেই কিন্তু তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচনের কথা। তার কথাই প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের ভাষণের মাধ্যমে মোটামুটি প্রতিফলিত হয়েছে। এবং এই সরকার যে মূলত সেনাবাহিনীর ব্যাকআপেই এই সরকার ক্ষমতাবান, এটা বলার অপেক্ষা রাখে না। গতকালকেও আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মুখে শহীদ মিনারে বলতে শুনেছি বিএনপির বিরুদ্ধে, যারা নির্বাচন করে তাদের বিরুদ্ধে তাদের দেখে নেওয়ার কথা বলা হয়েছে, যারা নির্বাচনের কথা বলে তারা আওয়ামী লীগের দোসর, এমন কথাও বলার চেষ্টা করা হয়েছে। বিএনপির বিরুদ্ধে নানা রকমের বিষোদ্গার করা হয়েছে এবং নির্বাচনের বিরুদ্ধে তাদের অবস্থান বলা হয়েছে। শুধুমাত্র একদিনের ভোটের জন্য আমরা যুদ্ধ করিনি, এই কথাগুলো বারবার তাদের পক্ষ থেকে বলা হয়েছে, গতকালও বলতে শুনেছি।
ঠিক সেই সময়ই সেনাপ্রধান দ্রুত নির্বাচনের তাগিদ দিলেন। অর্থাৎ সেনাপ্রধানের এই কথা অনুযায়ী যে দ্রুত নির্বাচন দিতে এই সরকার এক প্রকার বাধ্য হবে, সেটা বলার অবকাশ আর রাখে না। সেনাপ্রধান দ্রুত নির্বাচনের প্রসঙ্গ ছাড়াও সংস্কার প্রসঙ্গে তিনি বলেছেন যে গত 53 বছরে যে ভুল ভ্রান্তি যেগুলো হয়েছে সেগুলো মেনে নিয়েই বলেছেন হ্যাঁ হয়েছে, সেগুলোর সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারের জন্য রাজনৈতিক দলের প্রয়োজন, রাজনৈতিক সরকারের প্রয়োজন। তিনি স্পেসিফিকভাবে রাজনৈতিক সরকারের কথা বলেছেন। অর্থাৎ এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার এত সংস্কারের কথা বলছেন, তার বিপক্ষে মোটামুটি তার কথার মাধ্যমে সেনাপ্রধানের যে অবস্থান সেটা স্পষ্ট হয়েছে। অর্থাৎ দ্রুত নির্বাচন এবং রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই যে একমাত্র সমাধান, সেই ব্যাপারটা কিন্তু তিনি পরিষ্কার করেছেন। সেনাপ্রধানের এই কথাই বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল যে কথা বলছে, নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং সংস্কার প্রয়োজন হলে সেটা রাজনৈতিক সরকারই করবে, সেই কথা কিন্তু প্রতিফলিত হলো। এই কথা অনেকটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে চলে গেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে চলে গেল। যখন বিপক্ষে চলে গেল, তারা কি এবার সেনাপ্রধানের নামে স্লোগান দেবে কিনা, সেই ব্যাপারটা সামনেই বোঝা যাবে। যদি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার স্লোগান শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, তাহলেই বোঝা যাবে তাদের মাজায় জোর রয়েছে, তাদের পেছনে শক্ত খুঁটি রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পেছনের খুঁটি যে সেনাবাহিনী এবং সেনাপ্রধান, সেটাকে ভুল প্রমাণ করতে হলে সেনাবাহিনী প্রধানের এই কথার প্রতিবাদ জানাতে হবে। আমার মনে হয় না সেনাবাহিনী প্রধানকে কেন্দ্র করে কোনো ধরনের প্রতিবাদ করার সাহস বর্তমান সরকারের কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রয়েছে। যদি সাহস থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমরা সেটা দেখতে পাবো যে তারা সাহস দেখাচ্ছে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে। আর একটা গুরুত্বপূর্ণ কথা সেনাপ্রধান বলেছেন, সেটা হচ্ছে যে সেনাবাহিনী এর আগে একাধিকবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং 1/11-এর কথা তিনি বলেছেন। 1/11-এর প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো কোনোভাবেই সুখকর ছিল না। সেই কারণে সেনাবাহিনী এবং তিনি যতদিন অন্তত দায়িত্বে রয়েছেন ততদিন সেনাবাহিনী রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবে না। বাংলাদেশের শাসনভার গ্রহণের যে শাসন, সেই সেনা শাসনের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। অর্থাৎ সেনাবাহিনী, অন্তত ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী সেনা শাসনের দিকে অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা নেয়ার দিকে তাকাবে না, সেই ব্যাপারে তারা মনোযোগ দেবে না। তিনি স্পষ্ট করেছেন সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা নেবে না। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই থাকছে। সেনা শাসনের যে গুঞ্জনগুলো ছিল, সেনা শাসনকে নিয়ে যেরকম আলোচনা চলছিল এবং বিভিন্ন দিক থেকে আহ্বানও জানানো হচ্ছিল যে সেনাবাহিনীর শাসন ছাড়া আসলে দেশকে উদ্ধার করার কোনো উপায় নেই, সেটাকে নাকচ করে দিয়েছেন। সেনাবাহিনী ক্ষমতা নেবে না, সেটা বলে দিয়েছেন তিনি প্রথম আলো সাক্ষাৎকারে। সেই প্রসঙ্গেই যদি তার আর একটা কথাকে এক জায়গায় গাঁথা হয় যে রাজনৈতিক সরকার এবং দ্রুত নির্বাচন, অর্থাৎ সেনা শাসনের যেন প্রয়োজন না হয়, সেই কারণেই রাজনৈতিক সরকারের প্রয়োজনের কথা তিনি বলেছেন এবং দ্রুত নির্বাচনের কথা তিনি বলেছেন। সেনা প্রধানের অবস্থান যখন স্পষ্ট, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন কি করবে, কোন দিকে যাবে, সেটাই এখন আমাদের মূলত দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় সেনাবাহিনীর এই কথার পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি নির্বাচনকে নিয়ে আর কোনো ঢিলেঢালা ভাব দেখাতে পারবে, দেখানোর সাহস করবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ হলো না কেন? ছাত্র সমন্বয়কদের সফলতা এবং ব্যর্থতা। আমরা জানি 2024 সালের শেষ দিন 31শে ডিসেম্বর, অর্থাৎ গতকালকের এই দিনটিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা খুব গুরুত্ব সহকারে দেখেছিল এবং এই দিনটিতে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চাচ্ছিল। অনেক প্রচার প্রসার করলো, অনেক নাটকীয় ঘটনা ঘটলো, অবশেষে তারা সেটি আর করতে পারলো না। মার্চ ফর ইউনিটি নামে একটি প্রোগ্রামের মধ্যে দিয়ে তাদেরকে ইতি টানতে হয়েছে। তো এখন কোশ্চেন হলো যে তারা এতটা প্রচার প্রসার করার পরেও তারা পিছু হটলো কেন? এর পিছনে কারণটি কি? চলুন স্ক্রিনে আমি আপনাদেরকে একটি সূক্ষ্ম বিষয় দেখাচ্ছি। তারা এই ঘোষণাপত্রটির নাম কি দিয়েছে দেখুন তো, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এই নামটির ভিতরেই এই ছাত্ররা বা ছাত্র সমন্বয়করা ম্যাটিকুলাস পলিটিক্যাল প্ল্যান ঢুকিয়ে রেখেছিল। এটার ভিতরে অনেক রাজনৈতিক খেলা রয়েছে এই নামটির ভিতরে। আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হতেই পারে এই নামের ভিতরে কি হয়েছে। আচ্ছা, একটু পূর্বে যাই আমরা। 2024 সালের জুলাই অগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান যে ঘটেছিল, সেটি কি আসলে এই বিপ্লব, যেটি রেভুলেশন বলে, এই বিপ্লব হয়েছে নাকি এটি গণ অভ্যুত্থান হয়েছে? গণ অভ্যুত্থান আর বিপ্লব আপাত দৃষ্টিতে দুটো শব্দের পার্থক্য মনে হতে পারে, বাট রাজনীতির খেলায় এখানে অনেক পার্থক্য রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন যে এই ছাত্র সমন্বয়করা নতুন রাজনীতির মাঠে, তারা বুঝে উঠতে পারেনি যে এই ধরনের একটি ঘোষণাপত্র সরকারের মাধ্যমে হওয়া উচিত, এটি এভাবে প্রাইভেট ইনিশিয়েটিভ হওয়া উচিত না। কিন্তু আমার কাছে তা মনে হয় না। আমার কাছে মনে হয় এই ছাত্র নেতারা নিজেরাই চেয়েছিল যে এটি তাদের সাংগঠনিক কাঠামো থেকেই তারা প্রকাশ করবে, এটি তারা সরকারকে দিয়ে প্রকাশ করাবে না। কারণ কি? কারণ হলো, দেখুন, তারা এখানে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল।
বিপ্লবের ঘোষণাপত্র হলে কি হবে? একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করার পথ তাদের জন্য খুলে যাবে। এরপরে দেখুন এর ভিতরে তারা কি কি বিষয়গুলোকে ইনক্লুড করেছে। তারা ৭১কে ২৪ দ্বারা মুছে দিতে চাচ্ছে, তাদের একটি চেষ্টা রয়েছে, সেটি সামনে এসেছে। ৭২-এর সংবিধানের কবর রচনা করবে, এই ধরনের কথা তারা বলেছে। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করবে। এই যে বিষয়গুলি তারা এটার ভিতরে ইনক্লুড করতে চাচ্ছে, এটি যদি তারা সরকারের মাধ্যমে করত, তাহলে সরকার তো একা একা এই ধরনের কোনো ঘোষণাপত্র প্রস্তুত করে প্রকাশ করতে পারতো না। সরকারকে এই অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন যারা রয়েছে সবাইকে নিয়ে তারপরে এটি ঘোষণা করতে হতো, প্রস্তুত করতে হতো। সেক্ষেত্রে কিন্তু এই ছাত্রদের ইচ্ছা মতো ৭১-এর বিরুদ্ধে যাওয়া বা ৭১-কে ২৪ দ্বারা ঢেকে ফেলা, ম্লান করার যে চেষ্টা, ৭২-এর সংবিধানের কবর দেয়া, আওয়ামী লীগের অপ্রাসঙ্গিক বিষয়, এই বিষয়গুলোকে তখন তারা এটার সাথে ইনক্লুড করতে পারতো না। তাই তারা ইচ্ছাকৃতভাবেই চেয়েছিল যে আমরা এটি সরকারকে দিয়ে করাবো না। আর সরকারকে দিয়ে করালে এই ঘোষণাপত্রটি বিপ্লবের ঘোষণাপত্র নামেও দেওয়া যেত না, কারণ সব দলের, সব রাজনৈতিক দল, সব ছাত্র সংগঠন এটিকে বিপ্লব হিসাবে মেনেও নিত না। তাই সূক্ষ্মভাবেই এই ছাত্র নেতারা চেয়েছিল যে এটি আমরা আমাদের মতো করে ঘোষণাপত্র পাঠ করব, আমাদের মতো করে ডিমান্ডগুলোকে আমরা এটার ভিতরে ইনক্লুড করব। সরকারকে দিয়ে এই ডিমান্ড ইনক্লুড করা সম্ভব হবে না। পরবর্তীতে এটি আমরা সরকারকে দ্বারা সিস্টেম করে অথরাইজ করে নেব, বা আমরা যেহেতু এটাকে বিপ্লবের ঘোষণাপত্র বলতে চাচ্ছি, ঘোষণা করব, সেক্ষেত্রে আমরা তো বলেই দিয়েছি ৭২-এর সংবিধানের কবর রচনা হবে, তার মানে নতুন সংবিধান করার মতো প্রায়োরিটি তখন আমাদের কাছে চলে আসবে, ক্ষমতা আমাদের হাতে থাকবে, তখন নতুন সংবিধানের ভিতরে আমরা এই ঘোষণাপত্রটি ইনক্লুড করে দেব। কারণ ৭২-এর আমাদের যে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র রয়েছে সেটিও কিন্তু পরবর্তীতে এসে আমাদের সংবিধানের সাথে যুক্ত হয়েছে, তখন যুক্ত হয়নি, অনেক পরে এসে এই কিছু দিন আগে কিন্তু এটি যুক্ত হয়েছে। তারা এই ওয়েতেই হাঁটতেছিল। আমার কথাবার্তাগুলো আপনাদের কাছে অসংলগ্ন এখন পর্যন্ত লাগতে পারে, তো চলুন স্ক্রিনে আমি আরো একটি প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। অবশেষে কি হলো, তারা তো এটি ঘোষণা করতে পারলো না, শেষ পর্যন্ত দায়িত্বটি কার উপরে আসলো? অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। চলুন তো অন্তর্বর্তীকালীন সরকার কি বলেছে সেটি দেখি। তার আগে এই তাদের ঘোষণাটি আবার দেখুন, যে তারা কিন্তু এখানে বলেছে বিপ্লবের ঘোষণাপত্র, আর এখন দেখুন যে সরকারের হাতে দায়িত্বটি যাওয়ার পরে সেখানে কি লেখা আছে দেখুন তো, আমি রেড মার্ক করে রেখেছি, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। কি বুঝলেন? এতক্ষণ যে বললাম যে বিপ্লবের ঘোষণাপত্র আর গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র এক না। এবার আসুন, এটি তো বাংলায় লেখা, আমি একটু ইংলিশ টার্মটা দেখাচ্ছি। ইংলিশ টার্মে দেখুন তারা কি লিখেছে, তারা লিখেছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। জুলাই রেভলিউশন, প্রোক্লেমেশনটা রেভলিউশনের উপরে। আর এখন যে সরকারের কাঁধে গেছে দায়িত্বটা, এখন দেখুন সরকার কি লিখেছে, সরকার লিখেছে প্রোক্লেমেশন অফ জুলাই আপরাইজিং। এবার বিষয়টা কি ক্লিয়ার? প্রোক্লেমেশন আসতে যাচ্ছে এখন আপরাইজিং এর, গণ অভ্যুত্থানের। আর তারা চেয়েছিল কিসের উপরে? তারা চেয়েছিল রেভলিউশনের উপরে, বিপ্লবের উপরে। এটিই ছিল এখানের এই সূক্ষ্ম কৌশল। আর এই কৌশলটি শেষ পর্যন্ত তারা কার্যকর করতে পারেনি, কারণ আজকে আমরা সমকালের প্রতিবেদন যদি দেখি সেখানে তারা দেখাচ্ছে যে তীব্র আপত্তি জানিয়েছিল বিএনপি সহ অনেক রাজনৈতিক দল। এরপরে তারা বলেছে সারা মেলেনি স্টক হোল্ডার সহ বিভিন্ন বাহিনীর কাছ থেকেও। তারপরে বলেছে সারা ছিল না তাদের এই কর্মসূচিতে সরকারেরও, কারণ এই সরকার নিজেই তো এই রানিং সংবিধানের আলোকেই গঠন করা। তাহলে এখন এই বিপ্লবের ঘোষণাপত্র করা, ৭২-এর সংবিধানের কবর দেয়া, তাহলে তো এই সরকারও প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, এই সরকার আসলে অবৈধ সরকার হয়ে যাচ্ছে। এই ধরনের অনেক বিষয় এখানে সামনে চলে এসেছিল। এরপরে বলেছে যে নীরব ভূমিকায় ছিল ইসলামী দলগুলো। সমকাল এখানে ইসলামী দল বলতে কি বুঝিয়েছে আমি শিওর না, তবে তারা জামাত শিবিরকে ইসলামী দল হিসেবে নিয়েছে কিনা, যদি নিয়ে থাকে তাহলে জামাত শিবির এখানে নীরব ভূমিকায় ছিল না। জামাত তাদেরকে সংহতি জানিয়েছিল, সম্মতি জানিয়েছিল। এখানে জামাতের পাশাপাশি সো কল্ড জামাতের আরেকটি দল এবি পার্টি, তারাও কিন্তু এখানে সম্মতি জানিয়েছিল, বা সংহতি বা একত্রতা যেটি বলি সেটি কিন্তু জানিয়েছিল। এবার আসি, এই হলো তাহলে মূল কাহিনী, যেই কারণে তারা তাদের প্ল্যানটি সাকসেস করতে পারেনি। আর অবশেষে এটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আর আসতে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমান দেশের অবস্থা, বর্তমান রাজনৈতিক অবস্থা। এরই মধ্যে শেখ হাসিনার কপাল খুলে দিয়েছেন সেনাপ্রধান। সম্মানিত দর্শক মন্ডলী, ডক্টর ইউনূসের ক্ষমতা চলে যেতে পারে, ডক্টর ইউনূস মহা বিপদের মধ্যে পড়েছে। সম্মানিত দর্শক, শেখ হাসিনা আবার বাংলাদেশে ব্যাক করতেছেন, সেনাপ্রধান তাকে সহযোগিতা করবে। যাই হোক, আজকের এই ভিডিওতে অনেক তথ্য পেলেন, অনেক বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন। দর্শক মন্ডলী, এই সম্পর্কে বেশি কিছু বলতে চাচ্ছেন না, যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।